আপনাদের আজকের লেকচারে হচ্ছে লেকচার 11। এটা নতুন টপিক ইলেকট্রিসিটি নিয়ে। আপনাদের আগে হচ্ছে লেকচার 5 পর্যন্ত দেখানো হয়েছিল। তো এখন আপনার লেকচার 11 থেকে স্টার্ট হবে। ইলেকট্রিসিটি টপিকটা থেকে বেশ কিছু কোশ্চেন আসবে এক্সামে, সেই জন্য আমরা হচ্ছে ইলেকট্রিসিটি টপিকটা ফার্স্টে শুরু করবো। আমি শুধুমাত্র যেগুলো টপিক হচ্ছে ভিডিওতে দেখাবো সেগুলো এক্সামের জন্য করবেন। তো লেকচার 11-এ যেটা আছে এটা হচ্ছে একদম বেসিক ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিসিটি। আপনি যদি সেকেন্ড স্লাইডটা যান, সেকেন্ড স্লাইডটায় এখানে দেওয়া আছে যে টাইপস অফ ইলেকট্রিসিটি। জাস্ট একটা দুটো জিনিস দেখেন, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি মেনলি দুই ধরনের বলা হয়, একটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি আর একটা হচ্ছে ডাইনামিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি যেটা, সেটা হচ্ছে আমরা যদি বাংলায় যারা দেখছিলাম সেখানে ছিল স্থির তড়িৎ আর চল তড়িৎ। স্থির তড়িৎ হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, চল তড়িৎ হচ্ছে ডাইনামিক ইলেকট্রিসিটি। স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি হচ্ছে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলতে এটা বোঝায় আপনার কাছে একটা বস্তু আছে এবং সেটার মধ্যে কিছু চার্জ স্টোর করা আছে। এটা হচ্ছে স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। যেটা হচ্ছে আমাদের ব্যাটারি, যেটা ব্যাটারি যে জিনিসটা করে, ব্যাটারির মধ্যে চার্জ স্টোর করে রাখা হয়, যেটা আপনি পরে যদি কোনো একটা ডিভাইসের সাথে কানেক্ট করেন তার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করা যায়। ব্যাটারি যে জিনিসটা করে ও একটা চার্জ স্টোর করে রাখে। So, এটা হচ্ছে একটা আপনার স্ট্যাটিক ইলেকট্রিসিটির এক্সাম্পল। আমাদের ইলেকট্রিসিটি লেকচারের শেষের দিকে গেলে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্যাপাসিটর। যখন ক্যাপাসিটর দেখাবো ওখানেও একটা জিনিস থাকবে। ওখানে ক্যাপাসিটরের ভিতরেও মানে ক্যাপাসিটরের একটা ধর্ম আছে, সেটা হচ্ছে ও যেটা করে ও চার্জ স্টোর করে রাখতে পারে। সো ওইখানেও আপনি স্ট্যাটিক ইলেকট্রিসিটি দেখবেন। আর মেইনলি আমরা এই ইলেকট্রিসিটির যে লেকচার আছে চারটা, এই চারটাতে যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে ডাইনামিক ইলেকট্রিসিটি নিয়ে মূলত। এমন ইলেকট্রিসিটি যেটা ফ্লো করতেছে। তো ডাইনামিক ইলেকট্রিসিটিতে ফার্স্টে আসেন। ডাইনামিক ইলেকট্রিসিটির বেসিক যে প্রপার্টিসগুলো আছে, বেসিক যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স। সো প্রথমে আসেন, ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স কোনটা কি একদম বেসিকভাবে যদি বোঝানো হয়। ধরেন আপনার কাছে একটা কন্ডাক্টিভ ওয়্যার আছে, সাপোজ এটা একটা তার। আমরা একটা তার আছে, সেটাকে আমরা জুম করে দেখতেছি। এখন ইলেকট্রিসিটি বলতে আমরা প্রথমে যেটা বুঝি যে কারেন্ট ফ্লো করতেছে। আমরা সোজা বাংলা ভাষায় বললে যখন বলি ইলেকট্রিসিটি কি, মানে হচ্ছে কারেন্ট ফ্লো করতেছে। সো প্রথম ব্যাপারটা, আচ্ছা ভিতর দিয়ে কিছু একটা ফ্লো করতেছে, সেটাকে আমরা বলতেছি, আচ্ছা যে জিনিসটা ফ্লো করতেছে সেটাকে আমরা বলতেছি কারেন্ট অথবা ইলেকট্রিসিটি, বা যেটা ফ্লো করতেছে সেটাকে আমরা বলতেছি ধরেন কারেন্ট। এখন ফার্স্টে কোশ্চেন হচ্ছে কি ফ্লো করতেছে। সো মেনলি যেটা হয়, ইলেকট্রিসিটি ফ্লো বা ইলেকট্রিসিটির জন্য আমার যে জিনিসটা দরকার, কারেন্ট ফ্লো করার জন্য যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে ইলেকট্রন। সো আমার মূলত ফ্লো অফ ইলেকট্রন, এই জিনিসটাকে আমরা সহজ ভাষায় বলি হচ্ছে কারেন্ট ফ্লো অথবা শুধু কারেন্ট। তার মানে ইলেকট্রন যদি ফ্লো করে তাহলে সেই জিনিসটার মধ্যে আমি ধরে নিব যে ইলেকট্রিসিটি আছে। এখন মনে করেন আমার এখানে এটার ভিতর দিয়ে, এই ক্রস সেকশন দিয়ে ইলেকট্রন ছিল এবং এই ইলেকট্রনগুলো এই ডিরেকশনে ফ্লো করতেছে। ইলেকট্রনগুলো এই ডিরেকশনে ফ্লো করতেছে। আচ্ছা, তার মানে সবগুলো ইলেকট্রনই আমার ডান দিকে যাচ্ছে। এখন যদি এই কন্ডাক্টিভ ওয়্যারের ভিতর দিয়ে, আমি যেটা আঁকছি এটা একটা কন্ডাক্টিভ ওয়্যার, যদি কন্ডাক্টিভ ওয়্যারের ভিতর দিয়ে ইলেকট্রন ফ্লো থাকে তাহলে আমরা বলবো এর ভিতরে ইলেকট্রিসিটি আছে অথবা কারেন্ট ফ্লো আছে। তার মানে ইলেকট্রনগুলো যদি ডান দিকে যায় তাহলে আমি বলতে পারি এর ভিতরে কারেন্ট ফ্লো আছে। যে জিনিসটা মনে রাখবেন, ইলেকট্রনের ফ্লো যেদিকে থাকে আপনার কারেন্টের ফ্লো সবসময় তার অপোজিট ডিরেকশনে থাকে। এটা কেন, এটা পরে দেখাবো। জাস্ট এতটুকু মনে রাখেন যে ইলেকট্রনের ফ্লো যেদিকে থাকে কারেন্ট ফ্লো তার উল্টা দিকে থাকে। তার মানে আমি যদি বলি ইলেকট্রনগুলো ডান দিকে যাচ্ছে, তাহলে আমার কারেন্ট ফ্লো যেটা, কারেন্ট ফ্লোটা আছে হচ্ছে এই ওয়ারের ভিতরে অ্যাকচুয়ালি এই দিকে, বাম দিকে, এই ডিরেকশন। আচ্ছা, এখন একটা প্রপার্টি গেল, সেটা গেল হচ্ছে কারেন্ট। আমি বুঝতে পারলাম যে কারেন্ট কি। এরপর আরেকটা প্রপার্টি ছিল, সেটা ছিল হচ্ছে ভোল্টেজ।
এখানে দেখেন, এখানে যে জিনিসটা হচ্ছে, ইলেকট্রনগুলো বাম দিক থেকে ডান দিকে ফ্লো করতেছে। এখন প্রশ্ন আসে যে ইলেকট্রনগুলো যে বাম দিক থেকে ডান দিকে ফ্লো করতেছে, এটা কেন ফ্লো করতেছে? ডেফিনিটলি এর পিছনে কোনো একটা ফোর্স আছে, যে ফোর্সটার কারণে মূলত ইলেকট্রনগুলো বাম দিক থেকে ডান দিকে ফ্লো ফ্লো করতেছে। ওই ফোর্সটার কারণেই মূলত ইলেকট্রনগুলো এক দিক থেকে আরেক দিকে যাচ্ছে। এই যে ফোর্সটা, যেই ফোর্সটা অ্যাকচুয়ালি আপনার কারেন্ট ফ্লোকে ড্রাইভ করতেছে বা ইলেকট্রনগুলোকে ড্রাইভ করতেছে, এই ফোর্সটাকে বলতেছি আমরা ভোল্টেজ। তার মানে ভোল্টেজ হচ্ছে অ্যাকচুয়ালি এক ধরনের ফোর্স, যেটা কিনা ইলেকট্রিসিটি বা ইলেকট্রনের ফ্লোকে হেল্প করে, অথবা যেটার কারণে ইলেকট্রন ফ্লো হয়। তো যে সেই জিনিসটাকে বলতেছে হচ্ছে ভোল্টেজ। এই প্রপার্টিটা, ভোল্টেজ আপনারা যারা বাংলায় দেখছেন, এটাকে বলতে হচ্ছে বিভব পার্থক্য। ভোল্টেজটাকে মূলত বলতো বিভব, আর আমরা কমন টার্ম ইউজ করা হয় ভোল্টেজ ডিফারেন্স, সেটাকে বলা হয় বিভব পার্থক্য। আপাতত জাস্ট এইটুকু জিনিস জেনে রাখেন যে আমার এই দুই তারের দুই পাশে যদি একটা ভোল্টেজ ডিফারেন্স থাকে, তার মানে সেখান থেকে ইলেকট্রন, সেদিক থেকে হচ্ছে ইলেকট্রন ফ্লো হবে। এখন কথা হচ্ছে, ভোল্টেজ ডিফারেন্সটাকে ইউজুয়ালি দুইটা পোলারিটি দিয়ে দেখানো হয়, একটা হচ্ছে প্লাস সাইন অথবা মাইনাস সাইন, এই দুইটা দিয়ে একটা জায়গায় ভোল্টেজ ডিফারেন্স দেখানো হয় দুইটা তারের দুই পাশে। যদি এখানে ব্যাপারটা এরকম হয় যে আপনার ইলেকট্রিসিটি, কারেন্ট ফ্লো হচ্ছে ডান দিক থেকে বাম দিকে, কারেন্ট ফ্লো ডান দিক থেকে বাম দিকে হচ্ছে, তার মানে ডেফিনেটলি আপনার ওয়্যারের এই সাইডটা হচ্ছে প্লাস ভোল্ট, আর এই সাইডটা হচ্ছে মাইনাস ভোল্ট। এই পাশে আমার প্লাস ভোল্টেজ, এই পাশে মাইনাস ভোল্টেজ। সো দেখেন, এখানে প্লাস এখানে মাইনাসের কারণে কি হচ্ছে, আমার ডান পাশে এবং বাম পাশের ভিতরে একটা ভোল্টেজ ডিফারেন্স আছে। এখানে পজিটিভ ভোল্টেজ, বাম পাশে নেগেটিভ ভোল্টেজ। সো এইটার মাঝখানে একটা ভোল্টেজ ডিফারেন্স আছে। এই ভোল্টেজ ডিফারেন্সটার কারণেই মূলত আমার ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে। যে জিনিসটা মনে রাখবেন, কারেন্ট ফ্লো সবসময় পজিটিভ ভোল্টেজ থেকে নেগেটিভ ভোল্টেজে হয়, ইলেকট্রন ফ্লো সবসময় নেগেটিভ ভোল্টেজ থেকে পজিটিভ ভোল্টেজে হয়। সো কারেন্ট ফ্লো অলওয়েজ পজিটিভ থেকে নেগেটিভে হবে, আর ইলেকট্রনের ফ্লো অলওয়েজ নেগেটিভ থেকে পজিটিভে হবে। সো আমাদের কারেন্ট গেল, ভোল্টেজ গেল। আচ্ছা, এখন এরপরে আরেকটা টার্ম ছিল, সেটা ছিল হচ্ছে রেজিস্ট্যান্স বা আর। রেজিস্ট্যান্স, সোজা ভাষায় রেজিস্টিভিটি মানে হচ্ছে বাধা দেওয়া। ইলেকট্রিসিটির কেসে রেজিস্ট্যান্স ডিপেন্ড করে হচ্ছে এই যে আমি যে ওয়্যারটার কথা বলতেছি, এই যে কন্ডাক্টিভ ওয়্যার, এই ওয়্যারের প্রপার্টির উপরে হচ্ছে ডিপেন্ড করে রেজিস্টিভিটি। এই ওয়্যারের প্রপার্টির উপর ডিপেন্ড করতেছে এর রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি মানে এই যে আমার ইলেকট্রনগুলো যে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, এই ইলেকট্রনগুলা আমার, ধরেন এখানে আমি একটা, এখানে তার দিছি, বাট আমি কিন্তু বলিনি এটা কিসের তার। আমি কিন্তু বলিনি এটাকে একটা নর্মাল আমার রাবারের একটা ওয়্যার, নাকি আমার মেটালের ওয়্যার, আমার এটা কি কপার ওয়্যার, নাকি সলিড একটা আয়রন বার। আমি কিন্তু বলিনি এটা কি, বা এটা কি টাইটানিয়ামের একটা স্ট্রিক। এটা কিন্তু আমি বলিনি যে এখানে আমার ম্যাটেরিয়ালটা কি। সো এই ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে আমার ডিপেন্ড করবে, এই ম্যাটেরিয়ালের উপর যে জিনিসটা ডিপেন্ড করবে সেটা হচ্ছে এই ওয়্যারের রেজিস্টিভিটি কীরকম, বা সেই ইলেকট্রনিক কী পরিমাণ বাধা দিবে। তার মানে আপনি যদি এখানে একটা কপার ওয়্যার রাখেন বা তামার তার রাখেন, তার ভিতরে যেই ভেলোসিটিতে ইলেকট্রনগুলো ফ্লো করবে বাম দিক থেকে ডান দিকে, আমি যদি ধরুন একটা কাঠের টুকরা রাখি, ডেফিনেটলি তার মধ্যে হয়তো কোনো ইলেকট্রিসিটি ফ্লো করবে না একটা সার্টেন ভোল্টেজ ক্রস করার আগ পর্যন্ত। তো যেটা ডিপেন্ড করতেছে আমার এই ওয়্যারটা কিসের তৈরি, এটা কি টিনের, এটা কি কপারের, এটা কি আয়রনের, এটা কি অ্যালুমিনিয়ামের, এটা কি টাংস্টেইনের, এর উপর ডিপেন্ড করে অনেক কিছু আমার হচ্ছে এই ইলেকট্রন ফ্লো এর যে ভেলোসিটি সেটা ডিপেন্ড করতেছে। সো রেজিস্টিভিটি যেটা বোঝায়, রেজিস্টিভিটি বোঝায় বাধার পরিমাণ। তার মানে আপনি যদি ধরেন আপনার কাছে একটা কপার ওয়্যার আছে, আপনার কপার ওয়্যারের দুই পাশে যদি ভোল্টেজ ডিফারেন্স দেন, আপনি তাহলে ইজিলি একটা কারেন্ট ফ্লো পাবেন। বাট আপনি একটা যদি কাঠের টুকরোর এই পাশে দুই পাশে একটা একটা ব্যাটারির সাথে যদি একটা কাঠের টুকরো কানেক্ট করে দেন, আপনার কাঠের টুকরোর ভিতর দিয়ে কোনো ইলেকট্রিসিটি ফ্লো হওয়ার কথা না। কোশ্চেন আসে কেন ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে না? যেটা কারণ মানে মেইন যেটা, সেটা হচ্ছে যে কাঠের ভিতরে এমন কোনো একটা প্রপার্টি আছে যে কারণে তার, সে ইলেকট্রিসিটি ওদিক দিয়ে ফ্লো করতে দিচ্ছে না, সে বাধা দিচ্ছে ইলেকট্রিসিটিকে, বা ওই যে ফ্রি ফ্রি ইলেকট্রন যেগুলো অ্যাকচুয়ালি কাঠের ভিতর দিয়ে মুভ করতে চাচ্ছিল, সেগুলোকে সে বাধা দিচ্ছে। এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটাকে বলতেছে হচ্ছে রেজিস্ট্যান্স। যে প্রপার্টিটাকে বলতেছে রেজিস্ট্যান্স। এখন রেজিস্ট্যান্সকে ইউজুয়ালি দেখানো হয় আর দিয়ে। যে জিনিসটা খেয়াল রাখবেন, তার মানে কিন্তু এই না যে আমার কপারের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করতেছে, তার মানে কপারের কোনো রেজিস্ট্যান্স নাই, আর কাঠের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করতেছে না, কাঠের ভিতরে রেজিস্ট্যান্স আছে। ব্যাপারটা এরকম না। আপনার কাছে ধরেন ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটেরিয়ালের কয়েকটা ওয়্যার আছে। আপনার কাছে একটা কপার ওয়্যার আছে, আপনার কাছে একটা আয়রনের একটা রড আছে,
আপনার কাছে ধরেন অ্যালুমিনিয়ামের আরেকটা রড আছে। সেই ৩ টার ভিতর দিয়ে আপনি যদি ইলেকট্রিসিটি ফ্লো করেন, হয়তো ৩ টার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করবে, বাট ৩ টার ভিতরে ইলেকট্রিসিটি ফ্লোর পরিমাণ সেম থাকবে না। আপনি যদি ইলেকট্রনের ভেলোসিটি চেক করেন, দেখবেন ইলেকট্রনের ভেলোসিটি ৩ টার মধ্যে দিয়ে সেম থাকবে না। তার মানে এইখানে আমি একটা রেজিস্ট্যান্স পাবো, এইখানে আরেকটা রেজিস্ট্যান্স পাবো, এইখানে হয়তো আরেকটা রেজিস্ট্যান্স পাবো। এটা যেমন ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, আরো কিছু প্রপার্টির উপরও রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে, যেটা কিনা আপনাদের এই টপিকের লেকচার 11 এর লাস্টের দিকে দেখানো হবে। সো আমাদের ৩ টা প্রপার্টি গেল, কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স। সো আরেকবার রিভিউ করি দেখেন। আমার একটা কন্ডাক্টিভ ওয়্যার আছে। এই ওয়্যারের ভিতর দিয়ে যদি ইলেকট্রন ফ্লো করে, সেটাকে আমি বলতেছি কারেন্ট ফ্লো। ফ্লো অফ ইলেকট্রন মানে হচ্ছে কারেন্ট ফ্লো। আচ্ছা, যেই ফোর্সের কারণে আমার ইলেকট্রনটা ফ্লো করতেছে, সেই ফোর্সটাকে আমি বলতেছি ভোল্টেজ। আর ইলেকট্রনগুলো ফ্লো হওয়ার সময় যে বাধা পাচ্ছে, বা কি পরিমাণ বাধা পাচ্ছে, কতটা ফ্রি সে মুভ করতে পারতেছে, কি পরিমাণ বাধা পাচ্ছে, সেটাকে বলা হয় হচ্ছে রেজিস্ট্যান্স। এই ৩টা হচ্ছে আমার ইলেকট্রিসিটির বেসিক প্রপার্টিস। স্লাইডে ফেরত যাই। স্লাইডে এখানে যে জিনিসগুলো দেওয়া আছে, আচ্ছা, কিছু কথা বলা আছে। যেমন ধরেন ইউনিটগুলো। কারেন্টকে ইউজুয়ালি দেখানো হয় আই দিয়ে। আহ, আমি জানি না কেন কারেন্টকে আই দিয়ে দেখানো হয়। কারেন্টকে, হ্যাঁ, কোশ্চেন থাকতে পারতো স্যার কারেন্টকে তো সি দিয়ে দেখানো যেতে পারে, বাট আমি জানি না কেন কারেন্টকে আই দিয়ে দেখানো হয়। কারেন্টকে দেখানো হয় আই দিয়ে, এক্সাক্ট রিজনটা আমি আপাতত জানি না। কারেন্টকে ইন্ডিকেট করা হয় আই দিয়ে। কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। এটা ইউজুয়ালি এ দিয়ে দেখানো হয়। আপনি যদি লেখেন, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। সো আপনার যদি কোনো, ধরেন সাপোজ আপনার কাছে আহ, এখানে একটা ওয়্যার ছিল, এই ওয়্যারের ভিতর দিয়ে আপনি কি পরিমাণ ইলেকট্রিসিটি ফ্লো হয়েছে, আপনি সেটা মেজার করতে চান। যদি মেজার করতে চান, আপনার তাহলে জানতে হবে এখানে অ্যামাউন্টটা কত। সো এটা অ্যামাউন্ট বোঝানোর সিস্টেমটা হচ্ছে এইভাবে দেখানো হয় যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে, অথবা 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে, অথবা আপনাকে বলতে পারে 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট গেছে। সো অন্যান্য ইউনিটের মতো অ্যাম্পিয়ারেরও অবশ্যই আপনার মিলি টার্মটা আছে, যেটা কিনা আমরা ইউজুয়ালি অ্যাম্পিয়ারের মধ্যে আমাদের যেগুলো ম্যাথ আছে এর মধ্যে কমন দুইটা জিনিসই হবে, দুইটা ফর্মেট হবে। একটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, একটা হচ্ছে অ্যাম্পিয়ার। যেখানে মিলি অ্যাম্পিয়ার হচ্ছে আপনার 1000 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এরপরে যেটা ছিল, সেটা ছিল হচ্ছে ভোল্টেজ। সো ভোল্টেজের ইউনিট হচ্ছে ভোল্ট, যেটা অ্যাকচুয়ালি ভি দিয়ে দেখানো হয়। সো এটাও সেম, আমি যে এখানে দিচ্ছি, এই যে আমার এই কপার ওয়্যারের ভিতর দিয়ে যে ইলেকট্রিসিটি ফ্লো করবে, তার জন্য আমি কত ফোর্স দিচ্ছি, বা কত ভোল্ট, আমার ভোল্টেজ ডিফারেন্সটা কত, এই ভোল্টেজ ডিফারেন্সের অ্যামাউন্টটা হচ্ছে দেখানো হয় এইভাবে। সো আপনি যদি ভোল্টেজ ডিফারেন্স দেখাতে চান, হয়তো বলা হবে 5 ভোল্ট, অথবা বলা হবে 220 ভোল্ট, যেটা কি আমাদের বাসাবাড়ির লাইনের ভোল্টেজ, অথবা বললো খুবই অল্প ভোল্ট, 0.5 ভোল্ট, অথবা আরও অল্প ভোল্ট হতে পারে, 0.5 মিলি ভোল্ট মেবি, যেটা খুবই কম। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম, যেটা ওমেগা দিয়ে দেখানো হয়। এটা ওমেগা দিয়ে দেখানো হয়, অনেক সময় জাস্ট ও এইচ এম লেখা হয়। সেটা হচ্ছে রেজিস্ট্যান্স ইউনিট। তার মানে আমার এই ওয়্যারের ভিতরে কি পরিমাণ বাধা ছিল। সো ধরেন আপনার এখানে যদি ওহম দেখেন, আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাবেন 3টার জন্য। So, যেহেতু 3টা বেসিক কোয়ান্টিটি জানা হয়ে গেছে, আপনাদের এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্সের এই কনসেপ্টটা থেকে। সেটা হচ্ছে আমাদের একটা ল আছে, এটাকে বলা হয় ওহমস ল। ওহমস লতে যেটা ছিল, ওহমস লতে, একটু যদি স্লাইডে যাই, ওহমস লতে যে জিনিসটা ছিল, ওহমস লতে প্রথম লাইন দুটো দেখেন, প্রথম প্রথম যে পয়েন্ট আছে সেটা দেখেন। আচ্ছা, এখানে স্লাইডে ওহমস লটা ডিরেক্টলি বলা নাই, ওহমস ল থেকে ওহমস লটা ডিরেক্টলি বলা নাই।
আচ্ছা, একটু খেয়াল করেন। ওহমস ল যেটা ছিল, ওহমস লটা ছিল, ধরেন আবার আঁকি। আমার কাছে একটা ওয়্যার আছে। আমি বলতেছি এই ওয়্যারের দুই পাশে এই ওয়্যারের দুই পাশে আমি ভি ভোল্টেজ অ্যাপ্লাই করছি। সাপোজ এটা প্লাস, এটা মাইনাস। এই ওয়্যারের ভিতর দিয়ে আই কারেন্ট ফ্লো করতেছে। আর এই ওয়্যারের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আর। ওহমস ল যেটা বলে সেটা ছিল ভোল্টেজ ডিফারেন্স, এটা ছিল ইলেকট্রিসিটি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। ওহমস ল যেটা বলে, ওহমস ল বলতেছে একটা ফিক্সড ওয়্যারের জন্য। তার মানে ধরেন আপনি শুধু একটা কপার ওয়্যার নিয়েছেন। তো এখন যে থিওরিমটা দেওয়া হবে এটা শুধুমাত্র এখন, বা যে ভ্যালুগুলো আপনি পাবেন এটা শুধুমাত্র এই কপার ওয়্যারের জন্য, ঠিক আছে? আপনি একটা অ্যালুমিনিয়াম নিছেন শুধু অ্যালুমিনিয়ামের জন্য, আপনি একটা আয়রনের রড নিছেন শুধু ওই রডটার জন্য। তো ওহমস ল যেটা বলছে, ফর আ ফিক্সড কন্ডাক্টিভ ওয়্যার অথবা ফর আ ফিক্সড কন্ডাক্টর, যে কোনো একটা ফিক্সড কন্ডাক্টরের জন্য। ফিক্সড কন্ডাক্টর বলতে সে মূলত এটাই বুঝেছে যার রেজিস্ট্যান্স হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে আপনি যদি কোনো টেস্ট করেন তার রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ চেঞ্জ হচ্ছে না। তো ওহমস লটা বলছে ফর আ ফিক্সড কন্ডাক্টর, আপনার নির্দিষ্ট একটা কন্ডাক্টর ওয়্যারের জন্য এর ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো পাওয়া যাবে সেটা ডিপেন্ড করবে আপনি কতখানি ভোল্টেজ দিচ্ছেন তার উপর। আবার বলি, ওহমস লটা বলতেছে ফর আ ফিক্সড কন্ডাক্টর, আপনার একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে সেটা ডিপেন্ড করবে আপনি এই কন্ডাক্টরের অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করছেন তার উপর। তো সে যেটা মূলত বলতে চাইছে যে কারেন্ট ফ্লো ইজ প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ ডিফারেন্স অ্যাপ্লাইড। এটাই আপনাদের দেখেন এখানে প্রথম কথাটা বলা আছে। ওহম স্টেটমেন্টের প্রথম যেটা, তার বেসিক স্টেটমেন্ট যেটা বলে সেটা বলতেছে ফর আ ফিক্সড কন্ডাক্টর দ্য কারেন্ট ইন আ সার্কিট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। তার মানে আপনি ভোল্টেজ যত দিবেন কারেন্ট তত পাবেন। সো ভোল্টেজ আর কারেন্ট এই দুটো হচ্ছে প্রপোর্শনাল। আমি যত বেশি ভোল্টেজ দিব তত বেশি কারেন্ট পাবো। Then এই লটা থেকে, সো ফার্স্ট ল যেটা ছিল ওহমের প্রথম সূত্র ছিল ভি ইজ প্রপোর্শনাল, সরি আই ইজ প্রপোর্শনাল টু ভি। এখানে একটা কথা লেখা যায়, when আর ইজ কনস্ট্যান্ট, মানে যখন রেজিস্ট্যান্স হচ্ছে ফিক্সড একটা ওয়্যারের জন্য। দেন ওহমস ল থেকে আরেকটা লাইন লেখা যায়, সেটা হচ্ছে পরেরটা, যেখানে কি বলছে, দ্য কারেন্ট ইন আ সার্কিট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স। সো কারেন্ট ইন আ সার্কিট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স। সেখানে কি বলছে, কারেন্ট ইজ প্রপোর্শনাল টু কারেন্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স। মানে হচ্ছে আপনার রেজিস্ট্যান্সের ভ্যালু যত কম হবে কারেন্টের ভ্যালু তত বেশি হবে। ডেফিনেটলি আপনার বাধা যত কম হবে তত বেশি ইলেকট্রন ফ্লো করতে পারবে, যত বেশি ইলেকট্রন ফ্লো করতে পারবে তত বেশি আমি কারেন্ট পাবো। সেই কারণে আমার রেজিস্ট্যান্সের সাথে কারেন্টের যে রিলেশন সেটা হচ্ছে আই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ আর রেজিস্ট্যান্স ওয়েন ভি ইজ কনস্ট্যান্ট। আমি যখন একটা ফিক্সড ভি ধরে রাখছি তখন আমরা অলওয়েজ কারেন্ট হচ্ছে রেজিস্ট্যান্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। আচ্ছা, একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে আপনাদের কারেন্টের ব্যাপারে একটা ইনফরমেশন মিস করে গেছি। আমাদের প্রথম ছবিটা ধরেন, সাপোজ এখান দিয়ে আমার হচ্ছে ইলেকট্রিসিটি ফ্লো করতেছিল। তো আমি ইলেকট্রিসিটি ফ্লোর জন্য প্রথমে ইলেকট্রন দেখাইছিলাম যে আমার ইলেকট্রন কতখানি ফ্লো করতেছে সেইটা। তো কারেন্ট ফ্লো মেজার করার একটা বেসিক ইকুয়েশন আছে। কারেন্ট ফ্লো মেজার করার বেসিক ইকুয়েশনসটা হচ্ছে আই ইকুয়ালস টু কিউ বাই টি। এটাকে বলা হয় ফ্লো অফ চার্জ পার ইউনিট টাইম। তো যেটা করা হয়, কারেন্ট মেজার করার জন্য আপনার একটা কন্ডাক্টিভ ওয়্যারের ভিতরে মনে মনে একটা ক্রস সেকশন চিন্তা করা হয় এবং দেখা হয় এর ভিতর দিয়ে, সাপোজ আমার এই দিক দিয়ে ইলেকট্রনগুলো বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। কারেন্ট কারেন্ট মেজার করার জন্য যে কাজটা করা হয় সেটা হচ্ছে মনে মনে একটা ক্রস সেকশন চিন্তা করা হয় এবং এর ভিতর দিয়ে কি পরিমাণ চার্জ ফ্লো করতেছে পার ইউনিট টাইমে সেইটা মেজার করা হয় এবং সেখান থেকে আমরা পাই হচ্ছে
আমার কারেন্টের ভ্যালুটা কত। এটা হচ্ছে কারেন্ট বের করার মানে আমার ফ্লো অফ কারেন্ট বের করার আরেকটা ইকুয়েশন। আমি যদি ফ্লো অফ চার্জ জানি, সেখান থেকে আমি ওই ওয়্যারের ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে সেটা বের করতে পারবো এই ইকুয়েশনটা দিয়ে। সো আমাদের ওহমস ল পর্যন্ত আজকের লেকচারটা এই পর্যন্ত থাকুক, ওহমস ল পর্যন্ত। আপনাদের নেক্সট যে ভিডিওটা হবে এটাও এই টপিকের হবে, আমি জাস্ট দুইটা আলাদা ভিডিওতে দেখাবো। নেক্সটটা হবে হচ্ছে আপনার রেজিস্ট্যান্স যেটা আছে, এই রেজিস্ট্যান্সের উপরে, রেজিস্ট্যান্সের প্যারামিটারগুলোর উপর হচ্ছে নেক্সটটা হবে। এবং ওটা হচ্ছে আপনাদের স্লাইডে যদি দেখেন, স্লাইডে আর একটা টপিক আছে একদম লাস্টের দিকে মেবি আছে। না, এটা লেকচার 12 আছে, সরি। এই লেকচারে এটা লেকচার 12 মোস্ট প্রবাবলি। সেটা হচ্ছে লজ অফ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সগুলো কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো এই ভিডিও ওই পর্যন্তই। আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি হয়তো আপলোড করে দিব। আর হচ্ছে কারো যদি, যেটা আমি আপনাদেরকে হয়তো নোটিস দিয়ে জানাই দিব, কারো যদি স্পেসিফিক কোনো টপিকে প্রবলেম থাকে, যে আচ্ছা স্যার এই টপিকটা বুঝি নাই, আমার আরেকবার বুঝতে হবে, এরকম স্পেসিফিক যদি কোনো টপিকে প্রবলেম থাকে, তাহলে আমাকে হচ্ছে নক দিতে পারেন, আমি দেখাই দিব। বাট খুবই ভালো হয় যদি আপনাদের স্কাইপি থাকে, কারণ স্কাইপি থাকলে আমি লেকচারটা যেভাবে নোটপ্যাডে দেখাচ্ছি, স্কাইপি থাকলে স্কাইপিতে হচ্ছে স্ক্রিন শেয়ারিং করা যায়। সো স্কাইপিতে আমি নোটপ্যাডে হচ্ছে এক্সাক্ট টপিক আশা করি বুঝে দিতে পারবো। সো যদি কোনো প্রবলেম থাকে আমাকে নক দিবেন। আর মেক শিওর যে আপনার কাছে স্কাইপি ইনস্টল করা আছে বা স্কাইপিতে অ্যাকাউন্ট আছে, তাহলে জিনিসটা খুবই ভালো হয়। এটাই, আজকের লেকচার এই পর্যন্ত।